স্বাগতম বাংলা ভাষায় মুক্ত সফটওয়্যারের নতুন পর্বে। সুদীর্ঘকাল পূর্বে মুক্ত সফটওয়্যারের ইতিহাসের প্রথমাংশ পেশ করিয়াছিলাম। আজিকে বিগত পর্বের বাকি অংশ তুলিয়া ধরিবার প্রয়াস পাইব। ব্যবহারের স্বাধীনতার উপর নির্ভর করিয়া সফটওয়্যার দুই প্রকার: মুক্ত সফটওয়্যার ও অবরুদ্ধ সফটওয়্যার। মুক্ত সফটওয়্যারের অভ্যন্তরেও প্রকারভেদ রহিয়াছে, উক্ত যাবতীয় প্রারম্ভিকা বিগত পর্বেই তুলিয়া ধরিয়াছি। ইহাও বলিয়াছি যে মুক্ত সফটওয়্যার জগতের কেন্দ্রবিন্দুতে রহিয়াছে ইউনিক্স নামক একখানি অপারেটিং সিস্টেম বা উহার অনুরূপ অপারেটিং সিস্টেমের একখানি সুবৃহৎ পরিবার। বিএসডি ইউনিক্স পর্যন্ত আসিয়া বিগত পর্বের ইতি টানিয়াছিলাম। আমরা জানি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি শাখাস্থ, যাহাকে আমরা সংক্ষেপে ইউসিবি বলিব, ডেভেলপারগণ AT&Tর মালিকানাধীন ইউনিক্স সোর্স কোড নূতন করিয়া লিখিয়া ইউনিক্সকে সম্পূর্ণ মুক্তরূপে প্রকাশের উদ্যোগ গ্রহণ করিয়াছিলেন। তাহাদের ইউনিক্স সংস্করণের নামই বিএসডি। বলা আবশ্যক, ৮০ দশকের শেষ ভাগ হইতে ঘরোয়া কম্পিউটার তুমুল জনপ্রিয় হইতে শুরু করে। পূর্বে কম্পিউটারের ব্যবহার কেবলমাত্র গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। ইন্টেলের নূতন 386 গঠন সম্বলিত প্রসেসর তুলনামূলক স্বল্প মূল্যে উৎসাহীদের নিজ গৃহেও কম্পিউটার ব্যবহারের সুযোগ করিয়া দেয়। ইউনিক্সের যাবতীয় সংস্করণ উক্ত ঘরোয়া কম্পিউটারে আনিবার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিশেষভাবে পূর্বে কেহ বোধ করেন নাই। তবে ৯০-এর দশকের সূচনা লগ্নে উক্ত চিন্তায় পরিবর্তন আসে। বিএসডিআই নামক বাণিজ্যিক একখানি প্রতিষ্ঠানের অর্থায়নে বিএসডি ইউনিক্সকে 386 ইন্টেল প্রসেসরে পোর্ট করিবার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ওইক্ষণেই, অর্থাৎ ১৯৯০ দশকের প্রারম্ভেই AT&T একখানা মামলা ঠুকিয়া বসিল ইউসিবি এর বিরুদ্ধে। ইউসিবিও আবিষ্কার করিল তাহাদের সম্পূর্ণ মৌলিক বিএসডি কোডও AT&T আপন জ্ঞান করিয়া এবং কোনরূপ সম্মতি কিংবা দাক্ষিণ্যের তোয়াক্কা না করিয়া বাণিজ্যিকীকরণ করিয়া আসিতেছিল। কাজেই সরসে আইনের লড়াই চলিতে লাগিল। অবশ্য ততদিনে বিএসডি হইতে যাবতীয় AT&T মালিকানাধীন অবরুদ্ধ সোর্স কোড সরাইয়া ফেলা হইয়াছে এবং উহা ইন্টেল কম্পিউটারে চলিবার জন্য প্রায় সম্পূর্ণরূপে প্রস্তুত হইয়া গিয়াছে। কিন্তু উক্ত লড়াইয়ে ইউনিক্স এবং সামগ্রিক অর্থে মুক্ত সফটওয়্যারের বিএসডি শাখার দশাসই ক্ষতি হইয়া গিয়াছিল। সেই প্রসঙ্গে যথাসময়ে আসিব। ফিনল্যান্ডবাসী কম্পিউটার বিজ্ঞানের ছাত্র লিনাস টরভাল্ডস। শিশুকাল হইতে গণিত ও যন্ত্রে উৎসাহী লিনাস একখানি ব্যক্তিগত 386 কম্পিউটার ক্রয় করিয়া উহাতে ইউনিক্স ব্যবহার করিতে চাহিলেন। কিন্তু ইউনিক্স ক্রয় করিবার আর্থিক আনুকূল্য না থাকায় তিনি মিনিক্স নামক একখানি ইউনিক্স ক্লোন অর্ডার করিলেন। মিনিক্স অপারেটিং সিস্টেম প্রফেসর অ্যান্ড্রু ট্যানেবম কর্তৃক রচিত হইয়াছিল শিক্ষাদানকল্পে এবং উহা তখনও মুক্ত সফটওয়্যার রূপে প্রকাশিত না হইলেও শিক্ষার উপকরণ হিসাবে মিনিক্সের সোর্স কোড ব্যবহার করা যাইত। কিন্তু লিনাস টরভাল্ডস মিনিক্স লইয়াও সন্তুষ্ট রহিলেন না। আমেরিকা দেশে বিএসডি ইউনিক্সকে কেন্দ্র করিয়া যেই নাটক মঞ্চস্থ হইতেছে তাহার বিষয়ে অবহিত না থাকার হেতু তিনি একখানি নিজস্ব কারণেও রচনা করিলেন, যাহা ইন্টেল 386 অর্থাৎ ঘরোয়া কম্পিউটারে চলিতে পারে। উহাতে গ্নু এর যাবতীয় উপাদান পোর্ট করা হইল। লিনাস টরভাল্ডস তাহার কারণের নাম দিলেন লিনাক্স এবং ইহাকে তিনি মুক্ত সফটওয়্যার লাইসেন্স GPL এর অধীনে প্রকাশ করিলেন। দেখিতে না দেখিতে গ্নু এবং লিনাক্স মিলিয়া ঘরোয়া কম্পিউটারে ব্যবহারযোগ্য একখানি সম্পূর্ণ ইউনিক্স সিস্টেম দ্বারা হইয়া গেল, যাহা কোনো রূপেই AT&T এর অবরুদ্ধ কোডের উপর নির্ভরশীল নহে। লিনাক্স কার্নেল ইন্টারনেটে প্রথম আত্মপ্রকাশ করে ১৯৯১ সালে। বলা আবশ্যক, ইহা সেই সময় যখন ইন্টারনেট সবে জনপ্রিয় হইতে শুরু করিয়াছে। তীর্থের কাকের ন্যায় একখানি মুক্ত এবং পূর্ণাঙ্গ ইউনিক্সের অপেক্ষায় থাকা কম্পিউটার ব্যবহারকারীগণ গ্নু লিনাক্সের উপর ঝাঁপাইয়া পড়িলেন। উক্ত ব্যবহারকারীগণ কেন বিএসডি এর দিকে গেলেন না? তাহাই যেহেতু যুক্তিসঙ্গত ছিল, কেননা বিএসডি ৮০ দশক হইতে অতীব যত্নের সহিত বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে, উহা একখানি বহুল ব্যবহৃত সিস্টেম এবং মানের দিক হইতেও খাসা। কিন্তু পূর্বে AT&T ও ইউসিবি এর যে মামলার কথা বলা হইয়াছে, ইহাতে মুক্তরূপে বিএসডি এর প্রকাশ বাধাপ্রাপ্ত ও বিলম্বিত হয়। কাজেই ইউনিক্স অনুরাগী ডেভেলপারগণ স্বাভাবিকভাবে তাহাদের মনোযোগ গ্নু লিনাক্সে ঢালিয়া দেন। এই ক্ষেত্রে শ্রোতব্য, ৮০ দশকের মধ্যভাগ হইতে ইউনিক্সের পূর্ণাঙ্গ একখানি মুক্ত সফটওয়্যার ক্লোন তৈরি করিবার প্রয়াস ছিল ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের এবং তাহাদের অপারেটিং সিস্টেমের নাম ঠিক করিয়া রাখা হইয়াছিল গ্নু। ইউনিক্স সিস্টেম গাঠনিক দিক হইতে খণ্ড খণ্ড বলা যাইতে পারে। ইহাতে ছোট আকারের বিভিন্ন টুল থাকে, যাহাদের কর্মক্ষমতা এককভাবে সীমিত।
তবে তাহারা একত্রে নানাভাবে মিলিয়া শক্তিশালী বড় কোনো কাজ সম্পন্ন করিতে পারে। ইউনিক্স অপারেটিং সিস্টেমের প্রাণকেন্দ্রে রহিয়াছে একখানি কার্নেল, যাহা যন্ত্র বা হার্ডওয়্যার যেমন প্রসেসর, মেমোরি, স্টোরেজ, ইনপুট আউটপুট ইত্যাদির সহিত সফটওয়্যার প্রোগ্রামের সংযোগ স্থাপন করিয়া দেয়। বিগত পর্বে বলা হইয়াছিল, গ্নু অপারেটিং সিস্টেমে ইউনিক্সের ছোট বড় বিভিন্ন টুল তৈরি হইয়া গেলেও 1990 সাল অবধি কর্মক্ষম কোনো কার্নেল পাওয়া যায় নাই। গ্নু এর অন্যান্য উপাদানের সহিত স্বতন্ত্রভাবে বিকশিত লিনাক্স কার্নেলের সম্মেলনকে উক্ত কারণে গ্নু লিনাক্স বলা হইয়া থাকে। কেহ কেহ সংক্ষেপে ইহাকে শুধুমাত্র কার্নেলের নামানুসারে লিনাক্সও বলিয়া থাকেন। তো উক্ত সময়ে বিএসডি জগতে কি হইতেছে? আইনি জটিলতা ও অবরুদ্ধ কোডের জাল ছিন্ন করিতে জন্মগ্রহণ করিল ফ্রি বিএসডি। ইহা বিএসডি ইউনিক্স কেন্দ্রিক সর্বপ্রথম মুক্ত সফটওয়্যার প্রতিষ্ঠান। তবে ফ্রি বিএসডি এর কার্যক্রম শুরু হয় 1993 সালে এবং ততদিনে লিনাক্সের আবির্ভাব ঘটিয়াছে। 1994 সালে যখন AT&T এবং ইউসিবি এর আইনি জটিলতার অবসান হইল, তখন একাধিক ডিস্ট্রিবিউশন আসিয়া গিয়াছে, যাহারা গ্নু এর বিভিন্ন টুল এবং লিনাক্স টোরভাল্ডস কর্তৃক রচিত লিনাক্স কার্নেল একত্র করিয়া ঘরোয়া সিস্টেমের ব্যবহারযোগ্য পূর্ণাঙ্গ ইউনিক্স সিস্টেম বিতরণ করিতেছে। বর্তমানে ইউনিক্সের আদলে নির্মিত মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেমের মধ্যে রহিয়াছে ডেবিয়ান, রেড হ্যাট, স্ল্যাকওয়্যার, আর্চ লিনাক্স, নিক্সওএস, জেন্টু ইত্যাদি। ইহারা গ্নু লিনাক্স ডিস্ট্রিবিউশন। অপরপক্ষে বিএসডি হইতে আগত ইউনিক্স অনুরূপ মুক্ত অপারেটিং সিস্টেমের মধ্যে রহিয়াছে ফ্রি বিএসডি, নেট বিএসডি, ওপেন বিএসডি ইত্যাদি। গ্নু লিনাক্স বা বিএসডি এর উল্লেখিত প্রায় প্রতিটি অপারেটিং সিস্টেমেরই একাধিক শাখা রহিয়াছে। উল্লেখিত ডিস্ট্রিবিউশনসমূহ কোনো না কোনো রূপে 1969 সালে প্রথম নির্মিত ইউনিক্স হইতে আগত হইলেও বাস্তবিক ইউনিক্সের মালিকানা এবং অবরুদ্ধ কোড লইয়া এতখানি জলঘোলা হইয়াছে, এতখানি তিক্ততার সৃষ্টি হইয়াছে যে ইহারা কেহই গলা বাড়াইয়া নিজেদের ইউনিক্স বলিয়া ঘোষণা করিতে যায় না। তবে অন্যান্য বেশিরভাগ অপারেটিং সিস্টেমের তুলনায় ইউনিক্সের উন্নততর গঠনের কারণে এখনও ইহার জুড়ি মেলা ভার। বিশেষ করিয়া সকলে দেখিতে পারে এবং উন্নতি সাধন করিতে পারে এইরূপ কোডের কারণে অবরুদ্ধ সফটওয়্যারের তুলনায় মুক্ত সফটওয়্যার অনেক বেশি নিরাপদ ও মানদণ্ডে উন্নততর। কেবলমাত্র অপারেটিং সিস্টেম দিয়া তো কম্পিউটারের কাজ চলে না। প্রত্যহ আমাদের যাবতীয় কর্ম সম্পাদনে কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাইতেছে। এইরূপ সকল কর্ম সম্পাদনের জন্যই কোনো না কোনো মুক্ত সফটওয়্যার রহিয়াছে। ইহাদের বিকাশ অনেকাংশে মুক্ত অপারেটিং সিস্টেমের ডেভেলপমেন্টের সাথে জড়িত। বিগত পর্বে দুইটি মুক্ত সফটওয়্যার লাইসেন্সের কথা বলা হইয়াছে, জেনারেল পাবলিক লাইসেন্স বা জিপিএল এবং বিএসডি লাইসেন্স। উক্ত বিভিন্ন ইউটিলিটি সফটওয়্যার প্রোগ্রাম জিপিএল বা বিএসডি লাইসেন্সের অধীনে প্রকাশিত হইতে পারে, কিংবা স্বতন্ত্র ভিন্ন কোনো মুক্ত সফটওয়্যার লাইসেন্সও তাহারা ব্যবহার করিতে পারে। জিপিএল এবং বিএসডি লাইসেন্স ব্যতিরেকে যে সকল মুক্ত সফটওয়্যার লাইসেন্স রহিয়াছে তাহাদের মধ্যে এমআইটি লাইসেন্স, যাহাতে ইউনিক্সে ব্যবহৃত গ্রাফিক্স সিস্টেমের কলেবর প্রকাশিত, অ্যাপাচি লাইসেন্স, যাহাতে ইউনিক্সে বহুল ব্যবহৃত সার্ভার ব্যবস্থা এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রকাশিত, মজিলা লাইসেন্স, যাহাতে মজিলা তাহাদের ফায়ারফক্স ব্রাউজার সহ অন্যান্য প্রোগ্রাম প্রকাশ করিয়া থাকে, সিডিডিএল, যাহাতে এককালে অবরুদ্ধ ইউনিক্স সোলারিসের সোর্স কোড মুক্ত আকারে প্রকাশিত হইয়াছিল ইত্যাদি উল্লেখযোগ্য। সার্বিকভাবে মাইক্রোসফট উইন্ডোজ সংস্কৃতিতে অভ্যস্ত বলিয়া আমরা হয়তো উক্ত বিকল্প মুক্ত সফটওয়্যারগুলির কথা জানি না। উহাদের সামনে তুলিয়া ধরাই আমার সিরিজ খানির অন্যতম উদ্দেশ্য। সামনের পর্বে দৈনন্দিন ব্যবহার্য এইরূপ একখানি মুক্ত সফটওয়্যারের কথা লইয়া হাজির হইব। ভিডিওখানি ভালো লাগিলে ঊর্ধ্বমুখী বৃদ্ধাঙ্গুলি চাপিয়া লাইক প্রদান, সাবস্ক্রাইব এবং মন্তব্য বাক্সে আপনার মতামত জানাইবার অনুরোধ ব্যক্ত করিয়া সমাপ্তি ঘোষণা করিতেছি। ভিডিও দেখিবার জন্য ধন্যবাদ।